ইভেলি বিশ্বলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসার উদ্দিন। আমরা আজ পুঁজিবাজার নিয়ে আলোচনা করব। আস্থা কতটুকু ফিরেছে পুঁজিবাজারে, এই বিষয় নিয়ে আজকে বিশ্বলাপে আলোচনা করব। আপনারা জানেন যে এক দশক আগেও পুঁজিবাজারে যে বিধ্বস্ত অবস্থা ছিল, সেই বিধ্বস্ত অবস্থা থেকে দীর্ঘ সময় এবং পরিক্রমার মধ্য দিয়ে আরও অনেক অভিযোগ যুক্ত হয়েছে পুঁজিবাজারকে কেন্দ্র করে। আস্থার সংকট তো অবশ্যই বড়ভাবে তৈরি হয়েছে। সে বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজকে দুজন অতিথি আছেন জনাব খন্দকার ইব্রাহিম খালেদ, সাবেক ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক এবং অর্থনীতিবিদ। সেই সাথে আছেন পুঁজিবাজার বিশ্লেষক জনাব মোহাম্মদ মহসিন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশ্বলাপে। আমরা মূল আলোচনায় যাবার আগে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, প্রতিবেদনটি দেখে আসব। মূলত দেশের চাকরি প্রত্যাশী লাখ লাখ তরুণ তরুণীর জন্য এক অনিশ্চিত সময়ে কাটছে এই করোনাকালীন সময়ে। যোগ্যতা আছে কিন্তু দরখাস্ত করারও সুযোগ নেই এই সময়। বেসরকারি খাতেও নিয়োগ বন্ধ প্রায়। সম্প্রতি এডিবিও আইএলওর এক প্রতিবেদন বলছে করোনার প্রভাবে বাংলাদেশে স্বল্প মেয়াদে চাকরি হারাবে আরও 11 লাখ। এই সংকট এবং দীর্ঘমেয়াদী বেকারত্বের সংকট নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন আমাদের সহকর্মী বাবু কামরুজ্জামান। আমরা প্রতিবেদনটি দেখে আসব। শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা বিষয়ে আরও বছরখানেক আগে স্নাতক শেষ করেছেন কাজী সিলভিয়া তিন্নি। কোনো ভাই নেই। 4 বোনের মধ্যে পরিবারের সবার ছোট তিন্নি স্বপ্ন দেখেন সরকারি বা বিষয়ভিত্তিক কোনো বেসরকারি চাকুরির। তাই এই করোনাকালেও নিয়মিত তার চোখ খুঁজে ফেরে চাকুরির বিজ্ঞাপন। তবে মহামারীর ধাক্কায় পছন্দের কাজ পাবার স্বপ্ন এখন আটকে আছে অনিশ্চয়তার চোরাবালিতে। আমরা যারা ফ্রেশার, আমাদের সুযোগ কতটুকু? যেখানে অভিজ্ঞ লোকরাই ছাঁটাই হয়ে যাচ্ছে, সেখানে আমাদের জন্য সুযোগটা কি আদৌ হবে? হিসাব বলছে প্রতি বছর দেশে প্রায় 20 লাখ তরুণ তরুণী বাংলাদেশের চাকরির বাজারে যোগদান করেন। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী বাংলাদেশে মোট কর্মক্ষম জনগোষ্ঠী 6,35 লাখ, যেখানে বেকার আছে অন্তত 27 লাখ। তবে দেশে বেকারত্বের হার 4.25% হলেও যুব বেকারত্বের হার 11.5%। এমন বাস্তবতার মধ্যে এসেছে করোনার আঘাত, যা চাকুরি বাজারের বহু দরজায় লিখে রেখেছে নো ভ্যাকেন্সির সাইনবোর্ড। যেহেতু কর্মযোগ্য ছিল না, তখন তো সংকুচিত হয়েছে, তো এখানে তো কর্মচ্যুতি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। আসলে প্রেজেন্ট রিক্রুটমেন্টটা ধরে রাখাই আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিতে এই সমস্যা আরও প্রকট হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। এডিবিও আইএলওর সাম্প্রতিক প্রতিবেদন বলছে করোনার প্রভাবে বাংলাদেশে স্বল্পমেয়াদে কর্মসংস্থান হারাবে 11 লাখ তরুণ। ফলে ভবিষ্যতে অনিশ্চয়তা কাটাতে কর্মসংস্থান নিয়ে সুনির্দিষ্ট নীতিমালা এবং খাতভিত্তিক কাজের সুযোগ তৈরির তাগিদ এই বিশেষজ্ঞের। প্রবৃদ্ধি অত্যন্ত জরুরি। এটা যেন কর্মসংস্থানবিহীন না হয় এবং তার জন্য প্রয়োজন যেসব খাতে যুবকদের কর্মসংস্থান বেশি হতে পারে সেই ধরনের খাতগুলোকে প্রবৃদ্ধির সুযোগ করে দেওয়া। করোনার সাথে লড়াই করে রাজধানীতে ব্যস্ততা বাড়লেও বড় মাঝারি অনেক কোম্পানি গত কয়েক মাসে ব্যবসা না হওয়ায় কর্মী ছাঁটাই এবং বেতনও কমিয়েছেন। অন্যদিকে বন্ধ হয়ে আছে ফ্রেশ গ্রাজুয়েটদের নিয়োগও। জীবন ও জীবিকার প্রয়োজনে ঢাকা হয়তো সচল হয়েছে, তবে এরই মধ্যে যারা কাজ হারিয়েছেন এবং নতুন করে কাজের সুযোগ খুঁজছেন তাদের উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়েছে বহুগুণ। বিশেষ করে আইএলওর সাম্প্রতিক প্রতিবেদন বলছে নতুন করে বাংলাদেশে 11 লাখ তরুণ বেকার হবার যে আশঙ্কা, তাতে এই অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। তাই বিশ্লেষকরা বলছেন সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক কর্মপরিকল্পনা এবং তার কার্যকর বাস্তবায়ন প্রয়োজন। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম, আমরা আলোচনায় ফিরব। মূলত আস্থা ফিরেছে কিনা পুঁজিবাজারে, এই আলোচনার জন্য আমাদের সাথে আগেই বলেছি জনাব মোহাম্মদ মহসিন আছেন, যুক্ত হবেন জনাব খন্দকার ইব্রাহিম খালেদ। জনাব মোহাম্মদ মহসিন, আপনাকে দিয়ে শুরু করব। মূলত আমরা যেই সংকটকালীন সময়টি দেখেছি, দীর্ঘ একটি সময় পুঁজিবাজারকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের আস্থা চলে যাওয়ার যে পরিবেশ তৈরি হয়েছে, সেটাকে সেই জায়গা থেকে আসলে এই দীর্ঘ সময় পরে এখন বর্তমান পরিস্থিতি আসলে আস্থার জায়গাটা কতটুকু শক্ত হয়েছে, কতটুকু উন্নতি হয়েছে, কি বলবেন এই বিষয়ে জনাব মোহাম্মদ মহসিন? আমরা বাজারের গত কিছুদিনের যদি বৈশিষ্ট্যগুলি দেখি, তাহলে দেখব যে বাজার আগে যেরকম বিহেভিয়ার করতো এখনো ঠিক একই বিহেভিয়ার করছে। আচ্ছা, আপনাদের সাথে লাস্ট টক শোতে একটা কোয়েশ্চেন আমার কাছে ছিল, সেটা হচ্ছে
বাজারের এই আচরণটা অস্বাভাবিক কিনা, হঠাৎ করে 1,000 কোটি টাকার বেশি ট্রেড টার্নওভার হয়ে গেল। তাই আমি বলছিলাম যে হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যালি ম্যাথমেটিক্যালি এটা অবশ্যই হচ্ছে অ্যাবনর্মাল একটা বিহেভিয়ার, এবং আমরা জাস্ট তার কয়েকদিন পর থেকেই এটা দেখতে পেলাম যে টার্নওভার আবার ধীরে ধীরে কমে যাচ্ছে এবং বাজারও আবার পড়ে আসতে শুরু করেছে। তো একটা পুঁজি বাজারের জি মূলত ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য অনেকগুলি পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। আচ্ছা সেই কাজগুলি যতক্ষণ পর্যন্ত করা না হবে এবং ততক্ষণ পর্যন্ত আমরা আস্থা করে চিল্লাই আর অন্যান্য জিনিস নিয়ে যত রকমের রিউমার স্প্রেড করার চেষ্টা করি না কেন, এইগুলিকে ইকোনমিক্স বা ফাইন্যান্সের ভাষায় ইনভেস্টমেন্ট না বলে বরং বলা হয় স্পেকুলেশন। আচ্ছা আমাদের বাজারে এই যে মার্কেটে যে জায়গাটায় একটা অত্যন্ত বেশি টার্নওভার হঠাৎ করে হয়ে গেল এবং সেখান থেকে আবার যে টার্নওভার কমে গেল, প্রায় 45% কমে গেছে গতকালকে পর্যন্ত হাইয়েস্ট টার্নওভার থেকে, ইজ লট। তো এটার মূল কারণ হচ্ছে, আমি এর আগে সত্য বলেছি যে এটা হচ্ছে স্পেকুলেটরসদের খেলা। স্পেকুলেশন হচ্ছে মার্কেটে অত্যাধিক। তার প্রমাণ হচ্ছে আপনি সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া শেয়ার গুলির দিকে যদি তাকান, তাহলে দেখবেন তার কোনোটা 7 গুণ পর্যন্ত বেড়ে গেছে দাম। এখন তার মানে এখন দামকে নিয়ন্ত্রণ তো আসলে কেউ করতে পারে না, যেহেতু একটা বাজারে তার ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে মানে এই ব্যাপারটা ঘটবে। এসএসসির এখানে করণীয় কিছু নাই, কিন্তু এসএসসির যেটা করণীয় আছে সেটা হচ্ছে দেখভাল করা, অর্থাৎ এর ভিতরে ম্যানিপুলেশন নামক যে শব্দটা আমরা শুনি, এই ধরনের কোনো কিছু আছে কিনা সেটা দেখা এবং তার এগেইনস্টে যথাযথ মেজার নেওয়ার দায়িত্ব হচ্ছে এসিসির। আমরা জনাব মোহাম্মদ মহসিন, আমরা আস্তে আস্তে আপনি অনেকগুলো উদ্যোগের কথা বলেছেন, আমরা সময় পেলে উদ্যোগগুলো নিয়েও একটু আলোচনা করবো। আমরা এই মুহূর্তে জনাব খন্দকার ইব্রাহিম খালেদ আমাদের সাথে যুক্ত আছেন। স্যার, আপনার কাছে জানতে চাওয়া মূলত যে আস্থার যে সংকট তৈরি হয়েছে দীর্ঘ সময়ে পুঁজিবাজারে, এতে আসলে আমাদের আর্থিক ক্ষতিটা কত বড় হয়েছে, আর্থিক ক্ষতির ভলিউমটা কত বড় হয়েছে, পুঁজিবাজার কতটা পিছিয়েছে, সেই হিসেবে কি বলবেন এই বিষয়ে জনাব খন্দকার ইব্রাহিম খালেদ? আসলে টানা প্রায় 2 দশক ধরে এই টানাপোড়েনটা চলছে এবং ইমিডিয়েট আগে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ছিল তার বিশ্বাসযোগ্যতা একেবারেই হারিয়ে গিয়েছে। জি, তারা কোন রকমের অ্যাকশনে যেতেন না। এর আগে যেটা ছিল সেটারও একই অবস্থা, সেটা তো আলাপ আলোচনাই হলো এবং 9 সালে ওটা ভেঙেও দেওয়া হলো সেই কমিশন। তো আমি এইভাবে বলবো যে 2009 সালে যে দুর্ঘটনাটা হয়েছিল পুঁজিবাজারে, সেটার জন্যই কমিশন করা হয়েছিল, আমি কমিশনের চেয়ারম্যান ছিলাম। আর 1996 সালে আরেকটি কমিশন হয়েছিল, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ওটার চেয়ারম্যান ছিলেন। কিন্তু দুঃখের বিষয় যে 96 সাল এবং 10 সাল দুইটি কমিশনের রিপোর্টই কোনো মনোযোগ দেওয়া হয়নি। আমার তো মনে পড়ে যে বিগত এসএসসি তার প্রকারান্তর একেবারে সরাসরি বলেননি, বলেছেন যে আমরা দেখেছি ওর মধ্যে তো তেমন কোনো কিছু পাওয়া গেল। এখন খুঁজতে না চাইলে তো পাওয়া যাবেই না। আমাদের ওখানে অন্তত পক্ষে 18টা বা 20টা লোকের নাম ছিল অতিরিক্ত তদন্ত করার জন্য। আমরা আপাতত ওটাকে করেছি যে দোষী সাব্যস্ত করেছে, কিন্তু পুরোপুরি দোষটা খুঁজে পেতে আরো করতে লাগে। 96 সালে এরকম অনেকগুলো ছিল, কিন্তু যদি এসএসসি এগুলোতে মনোযোগ না দেয় তাহলে তো বাজার ঠিক হবে না, এবং তাই হয়েছিল। যেহেতু দীর্ঘদিন যাবতই বাজারে অনিয়মটাই নিয়ম হয়ে গিয়েছিল, সেই জন্য এর থেকে বের হয়ে আসা মুশকিল। তবে আমি একটু প্রথমে নিরাশার কথা বলবো না, যে নতুন যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন গঠিত হয়েছে, তারা গঠনের পর থেকে বাইরের থেকে দেখে মনে হচ্ছে যেন তারা চেষ্টা করছে, তারা জনগণের আস্থাকে ফিরিয়ে আনার জন্য নিয়ম কানুনের মধ্যে আসার চেষ্টা করছে। তার কিছু সুফল আমরা পেয়েছি। সেই জন্য আমি বলবো যে তাদের প্রতি আমার দুটা পরামর্শ থাকে। একটা হলো 96 এবং 10 সালের রিপোর্টে যাদের নাম এসছে, ভালো মন্দের কথা বলতে চাই না, দোষী দিন বলতে চাই না, তাদের ব্যাপারে
এসএসসি কে সাবধান থাকতে হবে। আমি কথাটা এই জন্য বলছি যে বিগত কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি ওই রিপোর্টের একজনের সুপারিশের ভিত্তিতে নিযুক্ত হয়েছিলেন, আমি নিশ্চিত করেই বলতে পারি, যে কারণে তিনি কিছুই করতে পারেননি। তো আমি নতুন কমিশনকে বলবো আপনারা এই ব্যাপারে একেবারে তাদের থেকে দূরত্ব বজায় রাখবেন। এই করোনায় যেমন আমরা বলি দূরত্ব বজায় রাখা, ওই দুষ্কৃতি মানে যাদের নাম আছে তাদের থেকে দূরে থাকে। আরেকটি ধন্যবাদ। জি, আমরা এই বিষয় নিয়ে আরো কিছু টপিক আছে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব এই মুহূর্তে। দর্শক, ইভেলি বিশ্বংলাপে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি বিশ্বংলাপে। আমাদের সাথে জনাব খন্দকার ইব্রাহিম খালেদ এবং জনাব মোহাম্মদ মহসিন দুজন অতিথি যুক্ত আছেন। জনাব খন্দকার ইব্রাহিম খালেদ, আপনাকে দিয়ে এই পর্বে শুরু করতে চাই। মূলত আপনি যে বলছিলেন যে বর্তমান এসএসসির আসার পরে কিছুটা পরিবর্তন লক্ষণীয়। একটি প্রশ্ন করতেই চাই যে আসলে মানে যারা এর আগে কারসাজি ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো উদ্যোগ চোখে পড়েছে কিনা, তার পাশাপাশি পুঁজিবাজারের সংস্কার এবং সুশাসন ফিরিয়ে আনার কোনো উদ্যোগ আপনার চোখে পড়েছে কিনা, তারা কিছু করছে কিনা, কোনো কিছু দৃশ্যমান আছে কিনা, কি বলবেন? না, এখনো বড় রকমের তেমন কোনো উদ্যোগ আমার চোখে পড়ে না। যেটুকুন চোখে পড়ছে যে এসএসসি মোটামুটি ভাবে নিউট্রাল ভাবে কাজ করার চেষ্টা করছে, এটুকুন বলবো, এখনো বলার সময় আসেনি। আরেকটি হলো যে স্টক এক্সচেঞ্জকে তাদেরকে তাদের নিয়মের মধ্যে কাজ করতে হয়। তো এসএসসি কাজ না করলে এসএসসি করবে, তো ম্যানিপুলেট করতে চাচ্ছে, তাদেরকে তুলেছে, তাদেরকে শাস্তি দিয়েছে। তো এইটুকুন উপর ভিত্তি করে বলা যাবে না যে বাজার ঠিক হয়ে গেছে, কিন্তু অনেকদিন খারাপ পথে চলার পরে এইটুকুন একটি ভালো, অর্থাৎ স্টক এক্সচেঞ্জে কাজ করবে ডিএসসি সিএসসি, কিন্তু তাদের কোন রকমের নিয়মের ব্যত্যয় এসএসসি সেখানটাকে শাস্তি দেবে, যেটা তারা এরই মধ্যে কিছুটা করেছে। এই বিষয়ে স্যার আরো সুযোগ থাকলে আরো কিছু প্রসঙ্গ আপনার কাছ থেকে নিব। আমরা এই মুহূর্তে জনাব মোহাম্মদ মহসিন আপনার কাছে যাব। মূলত নতুন করে যদি আস্থার জায়গাটা নতুন করে তৈরি হয়, আস্থা যদি ফিরে আসতে শুরু করে, সেক্ষেত্রে আসলে বিনিয়োগকারীদের মূলধনকে সুরক্ষা দেওয়ার জন্য কোনো ধরনের উদ্যোগ এই মুহূর্তে চোখে পড়ছে কিনা, এবং ফ্লোর প্রাইসের কথা বলা হচ্ছে, ঠিক করে দেওয়া হচ্ছে, সেটা আদৌ কতটা কাজে লাগবে, কতটা উপকারী হবে বিনিয়োগকারীদের জন্য? জনাব মোহাম্মদ মহসিন। দেখেন, যেখানে অনেকগুলি কোয়েশ্চেন হয়ে গেল, এক হচ্ছে আসলে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা। আস্থা ফিরিয়ে আনায় এসএসসি থেকে বেশি ভূমিকা মানে পালন করবে হচ্ছে মার্কেটে কি ঘটে সেটা। আচ্ছা, তো মার্কেটে এখনো যা ঘটছে, অর্থাৎ আপনি এসএসসি যেটা করবে বিভিন্ন আইন কানুন প্রণয়ন করবে এবং সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবে। আমাদের আগের এসএসসিও তাই করছে। 2% এবং 30% যে একটা শেয়ার হোল্ডিং এর আইন ছিল তাদেরই করা ছিল, কিন্তু তারা সেটা বাস্তবায়ন হতে যায়। এখন উনারা যারা এসছেন, উনারা এসে ওইটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছেন। এখন কথা হচ্ছে শুধু বাস্তবায়ন করলেই তো শেষ হয়ে যাচ্ছে না, আইনটাকে যে লঙ্ঘন করলো তাদের শাস্তির বিধানটা কি, তাদের কারণে তো মার্কেটটা খারাপ হয়েছে, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কেউ কথা বলি না। আমাদের দেশে ঐতিহাসিকভাবে একটা প্রবণতা আছে কি জানেন, যে সার্টিফিকেট মামলা, খন্দকার ইব্রাহিম খালেদ আছেন, উনি খুব ভালোভাবে বলতে পারবেন। সার্টিফিকেট মামলায় কৃষকরা 500 টাকার জন্য জেল জরিমানাতে পড়ে যাইতে হয়েছে, কিন্তু কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা তসরুপকারীদের কোন রকম ভাবে স্পর্শ করাও যায়নি। তারাই বরং নীতি নির্ধারণ থেকে শুরু করে বাকি সমস্ত কিছুর সাথে জড়িত থেকেছেন। এইটা আমাদের দেশের জন্য একটা অতি দুঃখজনক একটা ঘটনা। তো ব্যাপার হচ্ছে যে এসিসি যত চেষ্টাই করুক, তারপরেও ভালো একটা দিক থাকতে হবে যে মার্কেটের যে বিহেভিয়ার। তো মার্কেটের বিহেভিয়ার কারা, মার্কেটে যারা যুক্ত আছে তাদের ভিতর দিয়েই তো আচরণটা ফুটে ওঠে। এখন এই আচরণের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমি অ্যাক্টিভলি বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ
খুব ভালোভাবে দেখি এবং কিছু বিনিয়োগ করার চেষ্টা করি 85 থেকে এই পর্যন্ত সময়কালের মধ্যে আমি মার্কেটের এই যে গুণগত জায়গা এর মধ্যে কোনো পরিবর্তন এখনো পর্যন্ত চোখে পড়লো না আমার। অর্থাৎ যারা ম্যানিপুলেটরস তারা এখনো সেই রকম তুমুল শক্তি নিয়ে, সাহস নিয়ে, হ্যাঁ, ব্যাকিং নিয়ে ম্যানিপুলেশন করেই চলেছে। ফলে আস্থা আনতে হলে ম্যানিপুলেশন বন্ধ করতে হবে। অসংখ্য ধন্যবাদ। দুই হচ্ছে আস্থা হঠাৎ করে আস্থা অর্জন করা সম্ভব হয় না। যে ব্যাপারটা ঘটেছে এখন সেটা হচ্ছে কিছু আইনের মানে চেঞ্জ হয়েছে এবং স্পেকুলেশন অ্যাটাক শুধু বাংলাদেশে না। জি, ধন্যবাদ জনাব মোহাম্মদ মহসিন এবং জনাব খন্দকার ইব্রাহিম খালেদ, আপনারা দুইজন আমাদের সাথে যুক্ত আছেন। থাকুন যুক্ত, আমরা আরেকটি ছোট্ট বিরতিতে যাব। দর্শক বিসংলাপে নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি, সাথে থাকুন। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি বিসংলাপে। আমরা পুঁজিবাজারের আস্থা ফিরেছে কিনা সেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আস্থা ফিরেছে কিনা পুঁজিবাজারে, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে ছিলেন জনাব খন্দকার ইব্রাহিম খালেদ এবং জনাব মোহাম্মদ মহসিন। জনাব মোহাম্মদ ইব্রাহিম খালেদ, আপনাকে দিয়ে এই পর্ব শুরু করতে চাই। মূলত যে বিষয়টি দেখতে পাচ্ছি যে অনেকগুলো অনিয়ম এই দীর্ঘ সময়ে যোগ হয়েছে পুঁজিবাজারে, কী ধরনের সংস্কার করলে পুঁজিবাজারের স্বচ্ছতা ফিরে আসবে, কি মনে করছেন আপনারা? সংস্কার বলতে একটাই, সুশাসনের অভাব, এটিকে পুনরায় ঠিক করা। এসএসসি আইন প্রণয়ন করবে, নিয়ম দেখতে হবে, অর্থাৎ ডিএসসি সিএসসি এরাই খেলবে, কিন্তু খেলোয়াড়রা খেলার নিয়ম মানছেন কিনা এটি দেখা হচ্ছিল না, যে কারণে এই দুর্ভোগ। যে খুশি খেলে যেত এবং টাকা পয়সা করে নিয়ে চলে যেত। তো এখন আমি নতুন এসএসসি কে এটাই বলবো যে আপনারা একেবারে সার্বক্ষণিক নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন। কেউ যদি নিয়মের বাইরে কিছু কাজ করে সঙ্গে সঙ্গে তাকে ধরে পেনালাইজ করবেন। এটা সময় লাগবে, কারণ দীর্ঘ 2 দশকের চলার পরে ওই একই নতুন। জি স্যার, ধন্যবাদ। আমরা আরেকবার আপনার কাছে সুযোগ থাকলে আসব। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি জনাব মোহাম্মদ মহসিন আপনার কাছে। মূলত আপনি কিছু পদক্ষেপের কথা বলছিলেন জনাব মোহাম্মদ মহসিন, কার্যকরী কি পদক্ষেপ নিলে মূলত পুঁজিবাজারের সেই আগের যে পুঁজিবাজার ছিল, চাঙ্গা পুঁজিবাজার আবার তৈরি হতে পারে? কি ধরনের পদক্ষেপ এই মুহূর্তে দরকার, যেটা পুঁজিবাজারের ভালো করার স্বার্থে নেওয়া দরকার, কি মনে করছেন? দেখেন, একটা ভালো পুঁজিবাজার করতে হলে প্রথম যে জিনিসটা, পুঁজিবাজারের 2টা উইং আনতে হবে, অর্থাৎ ইকুইটি এবং ডেট, এই 2টা মার্কেট নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। সাথে যেটা করতে হবে যে যথেষ্ট আইন কানুন আমাদের করা আছে, আমাদের আসলে নিজেরা কোনো আইন কানুন করা হয়নি, অনেকটা কপি পেস্টের মতো বিভিন্ন কান্ট্রি থেকে ধারকর্য করেই নিয়ে নেওয়া। তো এই সমস্ত জিনিসগুলি আছে অলরেডি, কিন্তু তার বাস্তবায়ন নাই। খন্দকার ইব্রাহিম খালেদ তো বললেনই যে আমাদের মূল প্রবলেমটা হচ্ছে সুশাসনের। আমি বলবো যে স্বচ্ছতা, জবাবদিহিতা, অর্থাৎ আরেকটা অনেক ব্যাপার আছে, সেটা হচ্ছে খেলোয়াড়রা খেলাধুলা করছে, খেলাধুলা করবে, এবং এই খেলাধুলার ভিতরে উনি খেলাধুলা করে 20 কোটি টাকা যদি আর্ন করেন এবং ওনাকে যদি আপনি 20 লাখ টাকা ফাইন করেন, উনি খেলাধুলা বন্ধ করবেন না। আমরা ঐতিহাসিক ভাবে যদি দেখার চেষ্টা করি, আমেরিকান মার্কেটে শুরুটাই হয়েছিল ম্যানিপুলেশন দিয়ে, হ্যাঁ, কিন্তু যেটা হয়েছে যে ওই ম্যানিপুলেশনের ফলে ম্যানিপুলেটরকে জেলে থাকতে হয়েছে, যদিও তিনি অত্যন্ত প্রভাবশালী, তখনকার আমেরিকার অত্যন্ত প্রভাবশালী লোকজনের আত্মীয় স্বজন ছিলেন, তারপরও তাকে জেলে পচে মরতে হয়েছে। তো এই ধরনের বিচার, এই ধরনের বিধান নিয়ে আসা উচিত, কারণ এই প্রসেসের ভিতর দিয়ে লক্ষ লক্ষ মানুষ টাকা হারাচ্ছে। শুধু সেটা না, এখন যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের দেশে 2009-তে যেটা হয়েছে সেটা একটা স্পেকুলেশন নির্ভর মার্কেট ছিল, সেটা ফান্ডামেন্টালি মার্কেট ওইখানে যায়নি, ফলে এটা নেমে এসছে।
এখন জি, এই ধন্যবাদ speculation এর জনাব মাধ্যমে মোহাম্মদ যদি মহসিন। market আমরা আসলে আবারও সময় চলে স্বল্পতার কারণে আর বেশি দূর আগাতে পারছেন। আপনি আইনের শাসনের কথা বলছেন, আইনের শাসনটাকে কঠোরভাবে মানার বিষয়ে আপনি জোর দিচ্ছেন। আমাদের সাথে আপনারা আজকে দুইজন সময় দিলেন, জনাব খন্দকার ইব্রাহিম খালেদ এবং জনাব মোহাম্মদ মহসিন। পুঁজিবাজারে আস্থা ফেরার বিষয়ে আমরা আলোচনা করেছি। আপনারা অনেক কিছু অনেকগুলো পরামর্শ আপনারা যুক্ত করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। সেই সাথে দর্শক আপনাদেরও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন।